হ্যালো, আজকের এই বিশ্লেষণে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আমরা মেডিকেল সায়েন্সের খুব পরিচিত কিন্তু একই সাথে বেশ জটিল একটা রহস্যের সমাধান করতে যাচ্ছি, আর সেটা হলো মায়োকার্ডিয়াল ইনফার্কশন, যাকে আমরা খুব সাধারণ ভাষায় হার্ট অ্যাট্যাক বলে থাকি। হঠাৎ করেই যেন এটা হাজির হয়, তাই না? কিন্তু বিশ্বাস করুন, এর পেছনের মেকানিজমটা একদম লজিক্যাল এবং গোছানো। তো চলুন এই মেডিকেল মিস্ট্রিটা আজ ধাপে ধাপে ডিকোড করে ফেলি। আচ্ছা, আলোচনার শুরুতেই চলুন এক নজরে জেনে নিই আজ আমরা ঠিক কোন কোন টপিকগুলো নিয়ে কথা বলবো। আমরা জানব হার্ট অ্যাটাক আসলে কি এবং কেন হয়, বুকে ব্যথার ধরন, স্টেমি বনাম নন স্টেমি, গোল্ডেন আওয়ারের গুরুত্ব, এর ঝুঁকি ও ট্রিগারগুলো কি এবং এমার্জেন্সি ল্যাব টেস্ট নিয়ে একদম স্টেপ বাই স্টেপ একটা ক্লিনিক্যাল জার্নি হবে আজ আমাদের। পর্ব ১, হার্ট অ্যাটাক কি এবং কেন হয়। চলুন প্রথমেই মেডিকেল টার্মগুলোর পেছনের আসল অর্থটা একটু বোঝার চেষ্টা করি। যে কোনো রোগ সম্পর্কে ভালোভাবে জানার সবচেয়ে দারুণ উপায় কি জানেন? শব্দটার ব্যবচ্ছেদ করা। মেডিকেল ভাষায় এই কন্ডিশনটার নাম হল মায়োকার্ডিয়াল ইনফার্কশন, বা সংক্ষেপে এমআই। শব্দটাকে ভাঙলে আমরা পাই মায়ো মানে হলো পেশি বা মাসল, কার্ডিয়াল মানে আমাদের হৃৎপিণ্ড, আর ইনফার্কশন মানে হলো রক্ত চলাচলের অভাবে টিস্যু বা কোষের মৃত্যু। তার মানে দাঁড়াচ্ছে, খোদ হার্টের পেশিতেই যখন পর্যাপ্ত রক্ত পৌঁছাতে পারে না, তখন অক্সিজেনের অভাবে পেশিগুলো মারা যেতে শুরু করে। ঠিক এই অবস্থাটাকেই কিন্তু এমআই বলা হয়। একদম সিম্পল, তাই না? তো আমাদের মনে প্রশ্ন আসতে পারে, কেন এমন হয়? এখানে আমরা একটা পানির পাইপের উদাহরণ দিতে পারি। ধরুন আমাদের হার্টের রক্ত সরবরাহ করা করোনারি ধমনীগুলো হলো এক একটা পানির পাইপ। এখন পাইপের ভেতরে যেমন ময়লা জমে, ঠিক তেমনি প্রথম ধাপে আমাদের ধমনীর ভেতরে চর্বি জমতে থাকে, যাকে বলে অ্যাথারোস্ক্লেরোসিস। এরপর দ্বিতীয় ধাপে সেই চর্বির আস্তরণটা ফেটে গিয়ে সেখানে রক্ত জমাট বাঁধে, মানে থ্রম্বাস তৈরি হয়। এরপর ৩ নম্বর ধাপে গিয়ে রাস্তাটা একদম ব্লক হয়ে যায়, রক্ত চলাচল পুরোপুরি থেমে যায়, যাকে আমরা বলি ইসকেমিয়া। আর একদম শেষ ধাপে দীর্ঘক্ষণ অক্সিজেন না পাওয়ার ফলে শুরু হয় ইনফার্কশন বা হার্টের কোষের মৃত্যু। এই পুরো মেকানিক্যাল চেন রিয়াকশনটা শুরু হয় একদম নীরবে, কিন্তু শেষ হয় এক ভয়াবহ ধাক্কায়। পর্ব ২, বুকে ব্যথার ধরন। ভেতরের মেকানিজম তো আমরা বুঝলাম, এবার চলুন দেখি ফিজিক্যালি এটা কিভাবে প্রকাশ পায়। দেখুন, এমআই বা হার্ট অ্যাটাকের ব্যথা কিন্তু সাধারণ গ্যাস্ট্রিক বা পেশির ব্যথার মতো একদমই নয়। এটা এক ধরনের ক্রাশিং পেন। এমার্জেন্সি রুমে রোগীরা প্রায় তাদের এই ভয়াবহ অভিজ্ঞতার কথা বলতে গিয়ে বলেন, মনে হচ্ছে বুকের উপর আস্ত একটা হাতি বসে আছে। ভাবা যায়? আর শুধু যে বুকেই ব্যথা থাকে তা কিন্তু নয়। অনেক সময় এই তীব্র ব্যথা চোয়াল, বাম হাত, পিঠ বা ঘাড়ের দিকেও ছড়িয়ে পড়তে পারে। তবে সবচেয়ে বিপজ্জনক আর অবাক করা ব্যাপারটা কি জানেন? সাইলেন্ট এমআই, মানে এমন একটা হার্ট অ্যাটাক যেখানে কোনো ব্যথাই অনুভূত হয় না। বিশেষ করে যাদের দীর্ঘদিনের ডায়াবেটিস আছে, তাদের নার্ভগুলো অনেক সময় অতটা সেন্সিটিভ থাকে না বলে তারা কোনো ব্যথাই বুঝতে পারেন না। এটা আসলেই একটা নীরব ঘাতক, কারণ রোগী টেরই পান না যে তার শরীরের ভেতরে এত বড় একটা কার্ডিয়াক ইভেন্ট ঘটে যাচ্ছে, আর চিকিৎসা না নেওয়ার কারণে ভেতরে ভেতরে বিশাল একটা ক্ষতি হয়ে যায়। পর্ব ৩, স্টেমি বনাম নন স্টেমি। চলুন ধমনীর ব্লকেজের মাত্রা নিয়ে একটু কথা বলি। সব হার্ট অ্যাটাক কিন্তু একরকম হয় না। এখানকার সবচেয়ে ক্রুশিয়াল পয়েন্টটা হলো ধমনী আসলে কতটা ব্লক হয়েছে। স্টেমি বা স্টেমির ক্ষেত্রে ধমনী ১০০ মানে পুরোপুরি ব্লক হয়ে যায়। ইসিজি করলে দেখা যায় এসটি সেগমেন্ট অনেকটা উপরে উঠে গেছে। এটা সবচেয়ে মারাত্মক আর ইমার্জেন্সি একটা অবস্থা। অন্যদিকে নন স্টেমি বা এন স্টেমির ক্ষেত্রে ব্লকেজটা হয় আংশিক। এখানে ইসিজিতে সরাসরি সেই পরিবর্তনটা ধরা পড়ে না, তাই অনেক সময় এটা চোখ এড়িয়ে যেতে পারে। কিন্তু রক্ত পরীক্ষা, বিশেষ করে ট্রপোনিন টেস্ট করলে হার্টে যে ক্ষতি হয়েছে তার চূড়ান্ত প্রমাণ পাওয়া যায়। পর্ব ৪, গোল্ডেন আওয়ারের গুরুত্ব। চিকিৎসা বিজ্ঞানে একটা কথা আছে, টাইম ইজ মাসেল, বা সময়টাই এখানে পেশি। এই সংখ্যাটা কিন্তু শুধু একটা নাম্বার নয়, এটা আসলে জীবন আর মৃত্যুর মাঝের ব্যবধান। এটা দিয়ে বোঝানো হচ্ছে গোল্ডেন আওয়ার, অর্থাৎ লক্ষণ শুরু হওয়ার প্রথম ১ ঘন্টা বা ৬০ মিনিট। মনে রাখবেন, হার্টের পেশি একবার মারা গেলে সেটা কিন্তু আর নতুন করে তৈরি হয় না। সেখানে তৈরি হয় স্থায়ী স্কার টিস্যু, যা হার্টের পাম্প করার ক্ষমতা চিরতরে কমিয়ে দেয়। তাই এই মূল্যবান ৬০ মিনিটের মধ্যে যদি পিসিআই বা স্টেন্টিংয়ের মতো চিকিৎসা শুরু করা যায়, তবেই সবচেয়ে বেশি পরিমাণ হার্টের পেশি বাঁচানো সম্ভব। পর্ব ৫, ঝুঁকি এবং ট্রিগার। চলুন দেখি কারা এ রোগের জন্য সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ আর কেন। পুরো ঝুঁকিটাকে আমরা সহজভাবে ৩ ভাগে ভাগ করতে পারি। প্রথমত, পরিবর্তনযোগ্য, মানে যেগুলো আমাদের কন্ট্রোলে আছে, যেমন হাই ব্লাড প্রেশার, ধূমপান, অতিরিক্ত চর্বিযুক্ত খাবার খাওয়া বা অলস জীবনযাপন। এরপর আছে অপরিবর্তনযোগ্য ফ্যাক্টর, যেগুলো চাইলেও বদলানো যায় না,
যেমন বয়স, লিঙ্গ, বিশেষ করে পুরুষদের ক্ষেত্রে ঝুঁকিটা একটু বেশি থাকে, আর ফ্যামিলি হিস্ট্রি। আর একদম শেষে রয়েছে কিছু ট্রিগার, যেমন হঠাৎ অতিরিক্ত মানসিক চাপ, প্রচণ্ড ভারী কোনো কাজ করা বা খুব ভোরে তীব্র ঠান্ডা। এগুলো তাৎক্ষণিকভাবে একটা অ্যাটাক ডেকে আনতে পারে, তাই এই ট্রিগারগুলো আমাদের সবসময় এড়িয়ে চলা উচিত। আমাদের শেষ পর্ব 6, জরুরি ল্যাব টেস্ট। রোগ নির্ণয়ের মার্কারগুলো নিয়ে আলোচনা করব এবার। ইমার্জেন্সি রুমে রোগী আসার পর ডাক্তারদের কিন্তু এক ধরনের ডিটেকটিভ ওয়ার্ক বা গোয়েন্দাগিরি করতে হয়। দ্রুত রোগ ধরার জন্য মূলত 3টি টুল ব্যবহার করা হয়। প্রথমেই ইসিজি, যেটা হার্টের ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি চেক করে। এরপর ইকোকার্ডিওগ্রাম, যা দিয়ে মাপা হয় হার্টের পাম্পিং ক্ষমতা কতটা কমেছে। কিন্তু এই পুরো প্রক্রিয়ায় সবচেয়ে নির্ভরযোগ্য প্রমাণ কোনটা জানেন? সেটা হলো ট্রোপোনিন আই বা টি, ট্রোপোনিন আই/টি টেস্ট। হার্টের পেশি মারা গেলেই কেবল এই প্রোটিনটা রক্তে রিলিজ হয়। সোজা কথায় এটা হলো একটা স্মোকিং গান, যা নিশ্চিত করে দেয় যে হার্টের ক্ষতি ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। হার্ট অ্যাটাকের এই সূক্ষ্ম মেকানিজম আর ডায়াগনস্টিক মার্কারগুলো নিয়ে তো আমরা অনেক কিছুই জানলাম। এখন আপনাদের জন্য একটা প্রশ্ন রেখে যেতে চাই। আমাদের পরবর্তী বিশ্লেষণে আপনারা কোন ইন্টারেস্টিং টপিকটা নিয়ে জানতে চান? এমার্জেন্সিতে একজন নার্সের প্রাথমিক পদক্ষেপ বা এমার্জেন্সি নার্সিং ম্যানেজমেন্ট, নাকি ক্লিনিক্যাল ডিটেকটিভের মতো ইসিজি রিডিংয়ের নিয়মাবলী? কোনটা ডিকোড করব আমরা? এই চিন্তার খোরাকটা আপনাদের জন্যই রেখে গেলাম। আশা করছি আজকের এই আলোচনা আপনাদের পুরো বিষয়টা পরিষ্কারভাবে বুঝতে সাহায্য করেছে। ভালো থাকবেন।